আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত ফরেক্স ট্রেডিংয়ে কিভাবে প্রফিট লস কাউন্ট করা হয় এবং ফরেক্স ট্রেডিংয়ে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমাদের প্রফিট লসটা হিসাব করা হয় তার টোটালি জানবো আমরা আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের টপিক থাকবে লট সাইজ, কিভাবে আমরা নির্ধারণ করব লট সাইজ কি, লট সাইজ কোনটাতে কতটুকু হয়, কোনটাতে কতটুকু প্রফিট লস হয়। তারপরে আমরা জানবো লেভারেজ কি, লেভারেজ নেওয়ার ক্ষতি কি বা লেভারেজের সুবিধা কি, লেভারেজ কিভাবে কাজ করে, এবং তারপরে আমরা জানবো আমাদের পিপস কি এবং পিপস কিভাবে কাউন্ট করা হয়। এই সম্পূর্ণ বিষয়টা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বুঝার সুবিধার্থে লট দিয়ে শুরু করব, লট সাইজ দিয়ে শুরু করব, তারপর লেভারেজ, তারপরে পিপস, স্টেপ বাই স্টেপ এভাবে আমরা ভিডিওটা সম্পূর্ণ করব। প্রথমে আসি আমরা লট সাইজের দিকে। লট সাইজ জিনিসটাকে, লট সাইজ হচ্ছে আমরা ফরেক্স মার্কেটে কোনো কারেন্সিতে বা কোনো অ্যাসিড কি পরিমাণ কিনবো সেটাই হচ্ছে যে তার পরিমাণ কি পরিমাণ। এখানে তো আমাদের বাইনারি না যে আমরা হচ্ছে যে $10 ট্রেড নিলাম, যে আমরা সময়ের সাথে সেট করে দিলাম যে তারপর যা হবে হবে, এইখানে তা না। আমরা হচ্ছে যে বা আমাদের ব্যালেন্সের ওপর, সম্পূর্ণ ব্যালেন্সের ওপর আমাদের হচ্ছে যে ট্রেড হয় না, আমরা যে কতটুকু ব্যালেন্সের ওপর ট্রেড করছি এমন না বিষয়টা। এখানে আমরা কতটুকু পরিমাণ কিনছি এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, যে আমরা কি পরিমাণ কিনছি। এখন এই লট সাইজটা হচ্ছে যে বোঝায় যে আমরা যে ট্রেডটা নিচ্ছি সেটা কতটুকু পরিমাণে কিনছি বা কত ভলিউমে। লট সাইজ আর ভলিউম একই বিষয়, আমি আস্তে আস্তে আপনাদের আরও ভালোভাবে এক্সপ্লেন করছি। তো লট সাইজটা কি? লট সাইজ হচ্ছে আমরা কি পরিমাণে বা কতটুকু পরিমাণ কোনো কারেন্সিতে বাই করছি বা সেল করছি তার পরিমাণ। সো এই লট সাইজের ওপর ডিপেন্ড করে আমাদের প্রফিট লস কাউন্ট করা হয়। তো লট সাইজটা মোটামুটি ক্লিয়ার যে লট সাইজ জিনিসটা কি। এখন লট সাইজের মধ্যে বিভিন্ন রকম লট আছে। তো প্রথমে আসি আমরা স্ট্যান্ডার্ড যে লট সাইজটা। স্ট্যান্ডার্ড আমাদের প্রথম যে লট সাইজটা আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট সাইজ। স্ট্যান্ডার্ড লট সাইজ, এই লট সাইজে ট্রেড নেওয়ার জন্য আমাদের ব্যালেন্স থাকা লাগে মিনিমাম। যখন আপনার কাছে $1,00,000 পরিমাণ একটা ক্যাপিটাল থাকবে তখন আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারবেন। এখন স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে যে ভলিউমটা কত, যেহেতু আমরা বলছি যে লট সাইজ যেটাকে আমরা বলি ভলিউম, সেইটা একই ব্যাপার। তো এই লট সাইজের জন্য ভলিউমটা কত, 1.00 যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড লট। মানে যখন হচ্ছে আরও সহজভাবে যদি বলি, যদি কোনো সময় দশমিকের আগে কোনো শূন্য না থাকে, দশমিকের আগে যদি কোনো শূন্য না থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজ। এটা পরে বলছি যাতে আরও সহজভাবে বলা যায়। তো আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজটা শুরু হয় হচ্ছে 1 থেকে, মানে শূন্যর ওপর থেকে, মানে 0.0 ওপর থেকে, একদম একটা ফিগার সংখ্যায়, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লট। একটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড করার জন্য আমাদের ব্যালেন্স থাকা লাগে, ক্যাপিটাল থাকা লাগে $1,00,000। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড লটে একটা ট্রেড প্লেস করি, সেখানে আমরা ভলিউম পাবো 1, মানে 1 লট সাইজে আমরা ট্রেড করছি। তো 1 লট সাইজে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা প্রতি পার পিপসের জন্য এবার পিপসের কাহিনীটা আসে। তো পিপসের কাহিনীটা আমরা পরে এক্সপ্লেন করব। জাস্ট এটা বুঝে রাখেন যে প্রতি পিপস পরিবর্তনের জন্য, ফরেক্স মার্কেট একটা পিপস পরিবর্তনের জন্য আমরা যদি 1 লটে বা 1 ভলিউম, স্ট্যান্ডার্ড লটে 1 ভলিউমে ট্রেড প্লেস করি, তাহলে তার জন্য প্রতি পার পিপসে আমাদের $10 প্রফিট হইতে পারে, আবার $10 লসও হইতে পারে। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজ। আচ্ছা, এখন আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজ এই বিষয়টা গেল। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড লট সাইজ এটাকে মার্ক করি, একটু মার্ক করে দিয়ে রাখি। তো আমরা যদি স্ট্যান্ডার্ড লট সাইজ ব্যাপারটাকে একটু সুন্দর করে এখানে মার্ক করে দিই, আমাদের এটা হচ্ছে যে কমপ্লিট। আমরা আপাতত এটাকে হচ্ছে যে বুঝলাম যে আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজটা কি আর এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এরপরে যেই লট সাইজটা আসে সেটা হচ্ছে মিনি লট সাইজ। সেটা হচ্ছে আমাদের মিনি, মানে স্ট্যান্ডার্ডের থেকে কম, সেটা হচ্ছে মিনি লট সাইজ। মিনি লট সাইজে আমাদের ট্রেড করতে হলে আমাদের ব্যালেন্স থাকা লাগবে $10,000। যদি $10,000 ক্যাপিটাল হয় তাহলে আমরা মিনি লট সাইজের একটা ট্রেড প্লেস করতে পারবো, বা একটা বাই পজিশন নিতে পারবো, বা একটা সেল পজিশন নিতে পারবো।
লট সাইজ জিনিসটা কি, যারা এখনো বোঝেননি আরও ক্লিয়ার করে বোঝাই, যে আরও একবার ক্লিয়ার করে দিই। লট সাইজ হচ্ছে আপনি ফরেক্স মার্কেটে কি পরিমাণ বাই বা সেল পজিশন নিচ্ছেন, কতটুকু পরিমাণ বাই পজিশন নিচ্ছেন বা সেল পজিশন নিচ্ছেন, সেইটাই হচ্ছে আপনার লট সাইজ বা ভলিউম। মানে আপনি কি পরিমাণে প্রফিট লস করতে চাচ্ছেন, কতটুকু পরিমাণ কিনতে চাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের ভলিউম বা হচ্ছে যে লট সাইজ। আচ্ছা, মিনি লট সাইজের জন্য আমরা বললাম যে হচ্ছে $10,000 থাকা লাগে। তাহলে মিনি লট সাইজ কোনটা হবে, আমরা মিনি লট সাইজে ভলিউম পাবো বা মিনি লট সাইজে আমাদের ভলিউমটা হবে লট সাইজের জন্য 0.1, মানে দশমিক থাকবে, দশমিকের আগে শূন্য থাকবে, তার পরে আর কোনো শূন্য থাকবে না, একটা সংখ্যা থাকবে, মানে 0.1। এইখান থেকে যে লট সাইজটা আমরা ভলিউমটা হয় সেটা হচ্ছে মিনি লট সাইজ। এই মিনি লট সাইজে যদি আমরা 0.1 লটে বা ভলিউমে যদি ট্রেড প্লেস করি, তাহলে প্রতি পার পিপসের জন্য আমাদের প্রফিট লস হবে $1। মানে প্রতি ফরেক্স মার্কেটে প্রতি পিপস যদি চেঞ্জ হয়, একটা পিপস চেঞ্জ হওয়ার জন্য আমাদের পজিশনের, একটা পিপস চেঞ্জ হওয়ার জন্য যদি আমাদের পজিশনের অনুকূলে থাকে $1 প্রফিট হবে, যদি বিপরীত দিকে যায় লস হয় তাহলে 1 পিপ লস হবে। এইভাবে প্রফিট লস হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, যে মিনি যে লট সাইজ, সেই লট সাইজে আমরা ট্রেড প্লেস করলে সেটা হয় হচ্ছে 0.1, মানে দশমিকের পরে কোনো শূন্য থাকবে না, জাস্ট দশমিকের পরে সংখ্যা থাকবে, দশমিকের আগে শূন্য থাকবে, দশমিকের আগে শূন্য থাকবে, পরে কোনো শূন্য থাকবে না। এটা হচ্ছে আমাদের মিনি লট সাইজ। এই লট সাইজে যদি আমরা ট্রেড প্লেস করি তাহলে প্রতি পার পিপসের জন্য $1 করে প্রফিট লস হবে। আচ্ছা, এই আর গেল হচ্ছে আমাদের মিনি লট সাইজের কনসেপ্টটা। এটাও আমরা মার্ক করে দিই যে এটা আমাদের হচ্ছে যে মোটামুটি ক্লিয়ার, আমরা ধরে নিলাম। যদি ক্লিয়ার না হয় আমরা তারপরে আবার স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেহেতু এটা ইউটিউবের জন্য ভিডিও বানানো, এখানে আপনারা যারা বুঝবেন না কমেন্ট করবেন, আমি সেটা আবার বলে দেবো, বা যদি না বোঝেন আবার পার্সোনালি আমাকে হচ্ছে যে নক করতে পারেন, আমি বুঝাই দিব। আর এগুলোর জন্য তো আমাদের হচ্ছে যে পেইড যে ব্যাচ আছে সেখানে তো আরও সুন্দরভাবে স্ট্যান্ডার্ডভাবে আমরা ক্লাস নিই, সেখানে তো লাইভে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না বুঝলে। ওকে, তারপরে যে আমরা লট সাইজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাইক্রো লট সাইজ। মাইক্রো লট সাইজ কি স্ট্যান্ডার্ড মিনিট থেকে আরও কম, মানে আরও ছোট। ঠিক আছে, আমাদের মাইক্রো লটে যদি আমরা ট্রেড প্লেস করি, কোনো ট্রেড প্লেস করি, এই মাইক্রো লটে যদি আমরা কোনো ট্রেড প্লেস করি, তাহলে আমাদের ক্যাপিটাল থাকা লাগবে, অন্তত ব্যালেন্স থাকা লাগবে $1,000 অ্যাকাউন্টে। যদি আমরা $1,000 থাকে তাহলে আমরা মাইক্রো লটে ট্রেড প্লেস করতে পারবো। এখন লট সাইজের ভিতরে স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো আরও আছে, ছোট, ন্যানো, কিন্তু আমরা যেসব ব্রোকারগুলোতে ট্রেড করি এখানে আপনারা দেখবেন মিনিমাম লট সাইজ বা ভলিউম 0.01 থাকে। সো আমাদের এর বেশি লাগছে না শেখা, তো এতটুকু হলেই যথেষ্ট। এখন কথা হচ্ছে যে আমরা যদি মাইক্রো লটে ট্রেড প্লেস করি তাহলে হচ্ছে যে আমরা ভলিউম পাবো 0.01। এখানে এই লট সাইজ বা ভলিউমটার বৈশিষ্ট্য কি, এইখানে হচ্ছে আপনার শূন্যর পরে আরও একটা, দশমিকের পরে আরও একটা এক্সট্রা শূন্য থাকবে, দশমিকের পরে আরও একটা এক্সট্রা শূন্য থাকবে, সেটা হয় আমাদের মাইক্রো লট সাইজ। যদি আমরা এই মাইক্রো লট সাইজে ট্রেড প্লেস করি তাহলে আমাদের যেইখানে আমরা এন্ট্রি নেব সেই জায়গায় প্রতি পার পিপ চেঞ্জের জন্য আমাদের 10 সেন্ট করে প্রফিট লস হবে। মানে 10 সেন্ট, মানে $1 না, $1 100 ভাগ হচ্ছে যে 1 সেন্ট, তার মানে হচ্ছে যে 10 সেন্ট করে আমাদের প্রফিট লস হবে পার পিপ চেঞ্জের জন্য যদি আমরা মাইক্রো লটে ট্রেড প্লেস করি। এখন আমরা যদি এর থেকে কম লটে ট্রেড প্লেস করি তার হিসাবটা আরও কম হবে। এখন আশা করি আমরা যে এই যে মাইক্রো, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, এই 3টা লট সাইজ মানে আমরা ক্লিয়ার, এই বিষয়টা আমরা ধরে রাখলাম যে ক্লিয়ার। এর মধ্যে সবচাইতে ক্ষুদ্র লট সাইজ কোনটা, আমাদের সবচাইতে ক্ষুদ্র হচ্ছে যে মাইক্রো। এই মাইক্রোটাকে আমরা হচ্ছে একটু রেড কালার দিয়ে মার্ক করি যাতে আমরা বুঝতে পারি, বোঝার সুবিধার্থে, যে এর মধ্যে সবচাইতে মানে বোঝার সুবিধার্থে আর একটা জিনিস বোঝার সুবিধার্থে আমরা লাল দিয়ে মার্ক করি যে স্ট্যান্ডার্ড বা মিনি। এইখানে যদি আমরা ট্রেড প্লেস করি 1 ভলিউমে বা 1 লট সাইজে বা 0.1 লটে যদি মিনিতে ট্রেড প্লেস করি, এইখানে আমাদের প্রফিট লস হয় স্ট্যান্ডার্ডে প্রতি পার পিপসে $10 আর মিনিতে হয় $1। মানে এইখানে যে দুইটা আসছে সেটা হচ্ছে যে $1 ওপরে হয়, এইখানে যা হয় $1 ওপরে হয়। ঠিক আছে, কিন্তু যখন আমরা এটা মার্ক করে রাখি, এখানে যা হয় $1 ওপরে হয়, $1 নিচে হয় না।
কিন্তু আমরা যদি হচ্ছে যে মাইক্রোতে ট্রেড প্লেস করি তখন আমাদের প্রফিট লস হয় মাত্র 10 সেন্ট করে, মানে অনেক কম পরিমাণ হয়। তাহলে এইখানে আমাদের এই লট সাইজের বড় লট সাইজ বা ছোট লট সাইজের সুবিধা অসুবিধাটাও জানতে হবে আমাদের, তাই না? এখন যদি আমরা বড় লট সাইজে ট্রেড প্লেস করি, যদি একটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড প্লেস করি, তাহলে আমাদের প্রফিট যেমন প্রতি পার পিপসের জন্য $10 করে হবে, প্রতি পার পিপসের জন্য লসও কিন্তু $10 করে হবে। মানে আপনি যত বড় লটে ট্রেড প্লেস করবেন আপনার প্রফিট লস তত বেশি হবে। এখন কথা হচ্ছে যে এগুলো বাদে কি আর হচ্ছে যে ভলিউম বা লট সাইজ নেই? আমরা তো অনেক লট সাইজ দেখি। মানে স্ট্যান্ডার্ড যে লট সাইজ সেটা শুরু হয় হচ্ছে 1 থেকে, মিনি যে লট সাইজ শুরু হয় সেটা হচ্ছে 0.1 থেকে, আর মাইক্রো যে লট সাইজ শুরু হয় মিনিমাম সেটা হচ্ছে যে 0.01 থেকে। মানে এইটা হচ্ছে তাদের মিনিমাম ভলিউম। স্ট্যান্ডার্ড লটের জন্য 1, মিনির জন্য হচ্ছে যে 0.1, মাইক্রোর জন্য 0.01। এগুলো হচ্ছে তাদের মিনিমাম ভলিউম এই লটের জন্য। এখন স্ট্যান্ডার্ড লটের মধ্যে আমরা হচ্ছে যে কত পাইতে পারি? স্ট্যান্ডার্ড লটের মধ্যে আমরা 2 পাইতে পারি, 3 পাইতে পারি, 4 পাইতে পারি, 4 লটও ট্রেড প্লেস করতে পারি, 10 লটও ট্রেড প্লেস করতে পারি, 100 লটও ট্রেড প্লেস করতে পারি। যদি আমরা 10 লটে যদি স্ট্যান্ডার্ড একটা মনে করেন যে আমরা যদি 10 লটে ট্রেড প্লেস করি, তার মানে সেটা কি হচ্ছে? স্ট্যান্ডার্ড একটা লট সাইজে ট্রেড প্লেস করা হচ্ছে। স্ট্যান্ডার্ড লসে যদি আমরা 10 লটে একটা ট্রেড প্লেস করি, তখন প্রতি পার পিপসের জন্য আমাদের $100 প্রফিট বা লস হবে। প্রতি পার পিপসের জন্য $100 প্রফিট বা লস হবে। এখন মিনির মধ্যেও এখানে আমরা শুধু 0.1 না 0.09-এও করতে পারি সর্বোচ্চ। 0.9-এর ওপরে যায় তার মানে তখন 1 হয়ে গেল, তাই না? তখন সেটা স্ট্যান্ডার্ডে চলে গেল। তখন আমরা আরেকটু কী করতে পারি? 0.3-তেও করতে পারি, 0.2-তেও করতে পারি। মানে 1-এর নিচে যা হবে সেটা হচ্ছে মিনি। এবার তারপর তেমনই মাইক্রোর মধ্যে আমরা কেমন করতে পারি? মাইক্রোর মধ্যে মাইক্রোতে কি থাকবে? দশমিকের পরে আরও একটা শূন্য থাকবে 0.0। এখানে আমরা 0.04, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে করতে পারি। 9-এর ওপরে গেলে তখন কী হবে? সেটা তো একটা সংখ্যা কমে যাবে, তখন কী হবে? 0.1, সেটা তো মিনিতে চলে যাবে। এখন এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে আমরা যে ট্রেডটা প্লেস করছি সেইটা কোন লট সাইজে করছি তার ওপর ডিপেন্ড করে আমাদের কতটুকু লস বা কতটুকু প্রফিট হবে। এই হলো আমাদের লট সাইজের ব্যাপার। এরপরেও যদি কেউ না বোঝেন তাহলে সেটা কমেন্ট করে বলবেন। আচ্ছা, এখন আসি তারপরে যে এরপরে যেইটা আনলে, মানে যেই টপিকটা আনলে আমরা সবচেয়ে বোঝার সুবিধা হবে, আরও ক্লিয়ার হবে, সেটা হচ্ছে লেভারেজ। এখন কথা হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের একটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড প্লেস করতে গেলে, মানে মিনিমাম যদি 1 লটে আমরা ট্রেড প্লেস করতে যাই বা 1 ভলিউম নিয়ে যদি মার্কেটে ট্রেড প্লেস করতে যাই, তার মানে আমাদের অ্যাকাউন্টে $1,00,000 থাকা লাগে। মিনিটে যদি আমরা ট্রেড প্লেস করতে যাই তার মানে আমাদের অ্যাকাউন্টে $10,000 থাকা লাগে। এখন যদি মাইক্রোতেও করতে যাই, সর্বনিম্ন যদি আমরা করতে চাই, তাও আমাদের ব্যালেন্স থাকা লাগে। আমি এগুলো ক্লিয়ার করি সবগুলা, আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। আচ্ছা, যদি আমরা মাইক্রোতেও করতে চাই, যদি একদম সর্বনিম্ন লট সাইজে ট্রেড প্লেস করতে চাই, তাহলে আমাদের ব্যালেন্স থাকা লাগে $1,000। মিনিতে যদি করতে চাই 0.1 লটে, তাহলেও আমাদের 10,000 টাকা লাগে। আবার যদি আমরা 1 লটে ট্রেড প্লেস করতে চাই, মানে স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে কম যেটা, সেটা যদি ট্রেড প্লেস করতে চাই, তার মানে আমাদের ব্যালেন্স থাকা লাগে $1,00,000। এখন কথা হচ্ছে আমরা তো ট্রেড করতে যাই অনেকে $50, $100, $200 নিয়ে। এখন আমাদের ব্যালেন্স থাকে 50, 100, 200। তাহলে আমাদের এই 50, 100, 200 এই ডলার নিয়ে তো আমরা হচ্ছে যে মাইক্রো লটে, সর্বনিম্ন লটেও তো আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু আমরা 50 ব্যালেন্স দিয়ে, 100 ব্যালেন্স দিয়ে, এমনকি 20-30 ব্যালেন্স দিয়েও আমরা স্ট্যান্ডার্ড লটে 1 লটে ট্রেড প্লেস করে ফেলি। 0.01 মিনি লটেও ট্রেড প্লেস করে ফেলি, আর মাইক্রোতে তো করতেই পারি। তাহলে এইটা কেমনে সম্ভব হয়? কারণ একটা মাইক্রো লটে ট্রেড প্লেস করার জন্য, সর্বনিম্ন লটে ট্রেড প্লেস করার জন্য আপনার ক্যাপিটাল থাকা লাগবে $1,000। আবার আপনার সর্বোচ্চ, যদি আপনি স্ট্যান্ডার্ডের সর্বনিম্ন, মানে স্ট্যান্ডার্ড যে লটে যদি ট্রেড প্লেস করতে চান 1, যেটা স্ট্যান্ডার্ড লটের সর্বনিম্ন পর্যায়ে, সেইখানে যদি আপনি ট্রেড প্লেস করতে চান, তার মানে আপনার ক্যাপিটাল থাকা লাগবে $1,00,000। আরও বেশি হইলে আরও বেশি, স্ট্যান্ডার্ড লটের মধ্যে আপনার 2 লট 3 লটও আপনি ট্রেড প্লেস করে ফেলতে পারেন। কিন্তু কীভাবে পারি? এইখানে আসে আমাদের লেভারেজের কনসেপ্টটা। ওকে, তার মানে এখন আমাদের লাগবে যে লেভারেজটা কী। এখন আমরা তো 1,000 সর্বনিম্নটা দিয়ে আমি বোঝাই শুরুতে, যে আমরা যদি মাইক্রো লটেও ট্রেড প্লেস করতে চাই ফরেক্স মার্কেটে, তো আমাদের সেখানে ক্যাপিটাল থাকা লাগে $1,000। আমরা ডিপোজিট করছি $100, তাহলে তো আমরা কখনো ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু এইখানে আসে
আমাদের ব্রোকার যারা, আমরা যে ব্রোকারে অ্যাকাউন্ট করছি, ধরেন এক্সনেসে অ্যাকাউন্ট করছি, সেইখানে তারা আমাদের কি করে, লেভারেজ প্রোভাইড করে। এখন আমাদের কনসেপ্টটা আসবে হচ্ছে যে লেভারেজ। যেটা লেভারেজটা কি, লেভারেজটা হচ্ছে যে লেভারেজ, আমি আগে লেভারেজটা এখানে লিখে রাখি। আমি এইখানেই করছি, এই ছোটো পেজের মধ্যে আমি নতুন একটা স্লাইড তৈরি করে সেখানে করতে পারতাম, বাট এইখানে থাকলে আপনারা সবচাইতে সুন্দর মতো বুঝতে পারবেন লেভারেজ বিষয়টা। আচ্ছা, এই যে আমাদের এই লেভারেজ ছোট্ট করে লিখলাম, এই যে লেভারেজ, এখন আমরা এখানে রাখলাম। আমাদের এখন টপিক হচ্ছে লেভারেজ নিয়ে আমরা কথা বলবো। এই পেজেই আমরা লেভারেজ নিয়ে কথা বলবো। এর কারণ হচ্ছে যে এইখানে থেকে আমরা সবচেয়ে সুন্দর মতো আপনাদের বুঝাইতে পারবো এই যে এই লেভারেজ বিষয়টা। এখন আমরা তো দেখলাম যে আমরা যদি একটা মাইক্রো লটও ট্রেড প্লেস করতে চাই তাহলে আমাদের ক্যাপিটাল থাকা লাগবে অন্তত $1000, কিন্তু আমরা মনে করেন ডিপোজিট করছি মাত্র $100 ডিপোজিট করছি। এখন তো আমরা $100 ডিপোজিট দিয়ে তো কখনোই, আমরা তো $100 ডিপোজিট দিয়ে মাইক্রো লটেও, আমরা একদম সর্বনিম্ন লটেও আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু ব্রোকার, যে আমরা যেসব ব্রোকারের অ্যাকাউন্ট করি, সেখানে ধরেন এক্সচেঞ্জের কথাই বললাম, দেখবেন অ্যাকাউন্ট করার সময় আমাদের অপশন দেয় যে আমরা কি পরিমাণ লেভারেজ নেব। মনে করেন আমাদের ক্যাপিটাল 100, এর বিপরীতে আমাদের লেভারেজ কতটুকু নেব। এমন লেভারেজের হিসাবটা কীভাবে দেখায়, 1:100, 1:200, 1:300, এমনকি এইভাবে 1:2000 পর্যন্ত আমাদের লেভারেজ প্রোভাইড করে। এখন যদি 1:1 মানে কি, আমরা যদি 1:100 লেভারেজ নেওয়া মানে কি, আমরা যদি একটু ক্লিয়ারভাবে বোঝাই, যে এইখানে লিখছি সব কিছু হিজিবিজি করে, যাতে এখান থেকে আমি বুঝাইতে পারি সুন্দর মতো। এটাই হচ্ছে মূল কারণ। যদি আমরা 1:100 মানে 100 লেভারেজ নিই, মানে কি, আমরা যে ব্যালেন্সটা নিয়ে ট্রেড করতে চাচ্ছি, মানে আমরা যে ব্যালেন্সটা ডিপোজিট করছি তার থেকে আরও 100 গুণ বেশি আমরা হচ্ছে যে, এই যে আরও 100 গুণ বেশি আমরা হচ্ছে যে ধার নিলাম। যদিও আমার লেখা এখানে খুবই খারাপ হচ্ছে, তো আরও 100 গুণ আমরা কি নিচ্ছি, ধার নিচ্ছি, তাই না? এই 100 গুণ ধার নেওয়ার কারণে আমাদের ব্যালেন্স এবার যা ডিপোজিট করছি তার থেকে 100 গুণ বেশি হবে। এইটাই হচ্ছে যে লেভারেজের পাওয়ার। আমি লেভারেজটা আরও ক্লিয়ার করি। লেভারেজ শব্দের অর্থ মানে একদম আবিধানিক অর্থ হচ্ছে যে অধিক্য শক্তি। যে ট্রেডিংয়ের ভাষায় বলি যে ধার করা শক্তি বা ধার করা মূলধন দিয়ে বড় ভলিউমের বা বড় লটের ট্রেড প্লেস করার ক্ষমতা। আরও ক্লিয়ার করে বলি যে আমাদের কাছে যেই পরিমাণ টাকা নাই সেই পরিমাণ টাকা আমরা ধার করে ট্রেড প্লেস করার যে ক্ষমতাটা অর্জন করি সেটাই হচ্ছে লেভারেজ। লেভারেজ মানে হচ্ছে ধার করা ক্ষমতা বা ধার করা টাকা, যে আমরা ব্রোকারের কাছ থেকে টাকা ধার করি। এই যে এখন আমরা 1:100 লেভারেজ নিলাম, মানে আমাদের একের বিপরীতে আমরা 100 লেভারেজ নিলাম। তার মানে কি, আমাদের এক মানে কি, এই এক মানে হচ্ছে আমাদের এই 100, আমাদের নিজের ব্যালেন্স যেটা সেটা হচ্ছে 1: কত নিচ্ছি আমরা, 1000। যদি আমরা 1: এবার এই 100-র সাথে আরও 100 গুণ করি, যদি এবার, তাহলে আমাদের ক্যাপিটাল কত হবে, 100-র সাথে যদি 100 গুণ করি, তাহলে আমি যদি ভুল না করি আমাদের ক্যাপিটাল হয়ে দাঁড়াবে প্রায় তখন $10,000। তার মানে কি, আমরা যদি মাত্র 100 লেভারেজ নিই 1:100, মানে আমাদের যে ক্যাপিটাল তার বিপরীতে যদি আমরা $100 ডিপোজিট করছি, ধরলাম যে $100, সাপোজ $100 ডিপোজিট করছি, এর বিপরীতে যদি আমরা 100 গুণ লেভারেজ নিই তাহলে আমাদের ক্যাপিটাল হয়ে যায় $10,000। মানে কত হবে, আমাদের ক্যাপিটালটা হয়ে যাবে তখন 10, আমাদের ক্যাপিটালটা হবে কত, 10K। একদম ইজিলি বোঝেন যে আমাদের ক্যাপিটালটা তখন হয়ে যাচ্ছে 10K, মানে $10,000। সরি, আপনারা বুঝে নিন, আমি এত সুন্দর করে আঁকাইতে পারি না, এত মানে আমার আঁকানোর হাত এত ভালো না। সো আমরা যদি এখন 10K মানে আমাদের $10,000 যদি অ্যাকাউন্ট হয়ে যায়, তার মানে কি, আমাদের এই ব্যালেন্স দিয়ে আমরা তখন মিনি, যে শুধু মাইক্রো না, এই যে মিনি যে লট সাইজ আছে 0.01, এইটাতেও ট্রেড প্লেস করতে পারছি, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ডে তো ট্রেড প্লেস করতে পারি $100 ডিপোজিট করে। আমরা তো 100 লেভারেজ নেই না, আমরা লেভারেজ নেওয়ার সময় লেভারেজ নিয়ে ফেলি কত, লেভারেজ অনেক লেভারেজ নেই। এখানে আমাদের 1:200 মানে একের বিপরীতে আমাদের যে ডিপোজিট আছে তার বিপরীতে আমাদের 2000 পর্যন্ত লেভারেজ প্রোভাইড করে এক্সনেস, আনলিমিটেডও করে। এখন আমরা যদি এখানে 1:100 না নিয়ে যদি 1000 নিই, তাহলে আমাদের কি হচ্ছে, এই আমাদের 100 এই ব্যালেন্সটা, এই যে 100 এই ব্যালেন্সটা যদি আমরা আরও 1000 গুণ লেভারেজ নিই, তার মানে আমাদের ব্যালেন্সটা অলমোস্ট হয়ে যাচ্ছে $1,00,000।
ঠিক আছে। আমরা যখন হচ্ছে এক্সপেন্সে অ্যাকাউন্ট করি আমাদের অটোমেটিক হচ্ছে যে আমাদের লেভারেজটা ওরা হচ্ছে যে 1:2000 এইভাবেই সিলেক্ট করা থাকে। তার মানে যদি আমরা $100 যদি হচ্ছে যে ডিপোজিট করি আর আমরা যদি 1000ও যদি লেভারেজ নিই তাহলে হচ্ছে মানে 1000 যদি লেভারেজ নিই তার মানে আমাদের ব্যালেন্সে যাচ্ছে $1,00,000। তার মানে আমরা $100 ডিপোজিট করে সেখানে আমরা স্ট্যান্ডার্ড লটে ট্রেড প্লেস করতে পারছি। যেখানে স্ট্যান্ডার্ড লটে ট্রেড প্লেস করার জন্য আমাদের ক্যাপিটাল থাকা লাগতো $1,00,000। মানে আমাদের যে ব্যালেন্স $100 এই ব্যালেন্স দিয়ে আমরা মাইক্রো লটও ট্রেড প্লেস করতে পারতাম না কোনোভাবে, কারণ মাইক্রো লটও যে ট্রেড প্লেস করতে চাই সেখানে আমাদের ব্যালেন্স লাগে $1,000। সেইখানে আমরা লেভারেজ নিয়ে মানে ধার করা টাকা নিয়ে মানে ব্রোকারের কাছ থেকে ধার নিয়ে আমরা ট্রেড প্লেস করি মার্কেটে। এইটাই হচ্ছে ব্যাপার। এইখানে হচ্ছে যে সুবিধা আর অসুবিধার ব্যাপারটা কি এবার আমি এক্সপ্লেন করি। এখন ফরেক্স মার্কেট হচ্ছে যে যারা আগে ফরেক্সে ট্রেড করতো বা 1900 দশকের দিকে ফরেক্স মার্কেট ছিল মূলত বড় লোকদের জন্য বা যাদের ক্যাপিটাল আছে বেশি তারাই ট্রেড করতে পারতো। কারণ আপনি যদি স্ট্যান্ডার্ড লটে বা মিনি লটে ট্রেড প্লেস করতে যান তার মানে কি আপনার কাছে ক্যাপিটাল থাকা লাগবে $10,000। কিন্তু তারপরে বিভিন্ন ব্রোকার কি করলো যে তারা একটা চার্জ কাটে, এই চার্জের বিনিময়ে তারা আমাদের একটা অদৃশ্য মূলধন দেয়। একটা অদৃশ্য মূলধন বলতে যে আমরা ব্যালেন্স কিন্তু আমাদের 100ই দেখি, কিন্তু ওরা আমাদের মানে আপেক্ষিকভাবে একটা লেভারেজ দিয়ে আমাদের ব্যালেন্সটাকে বড় একটা লেভারেজ মানে বড় একটা অ্যামাউন্টে পরিণত করে, যেটা আমরা চোখে দেখতে পাই না। বাট কনসেপ্টটা এমনই যে আমাদের যেই ব্যালেন্সটা আছে সেটাকে ওরা একটা বড় লেভারেজ দিয়ে ধার দিয়ে বড় একটা অ্যামাউন্টে কনভার্ট করে দেয়। তখন আমরা এই যে মাইক্রো মিনি বা স্ট্যান্ডার্ড এই সব পজিশনগুলোতে আমরা ট্রেড প্লেস করতে পারি বা এমন ভলিউমে বা বড় লট সাইজে আমরা ট্রেড প্লেস করতে পারি জাস্ট আমাদের ছোট্ট একটা ব্যালেন্স দিয়ে। এই হচ্ছে লেভারেজের সুবিধা। এখন লেভারেজের সুবিধার কারণে আমরা যেমন হচ্ছে যে লেভারেজের সুবিধাটাই সবচাইতে বড় বলা যায়, কারণ হচ্ছে লেভারেজ ছাড়া আমরা যারা ছোট ইউজার বা ছোট ট্রেডার বা যাদের ক্যাপিটাল কম তারা কখনোই হচ্ছে ফরেক্স মার্কেটে লেভারেজ ছাড়া ট্রেড প্লেস করতে পারবো না। আপনি যদি লেভারেজ কমাই দেন আপনার লেভারেজ, তাহলে আপনি দেখবেন যে আর বড় লটে আপনি ট্রেড প্লেস করতে পারছেন না আপনার যদি ক্যাপিটাল কম হয়। এটাই হচ্ছে যে লেভারেজের সবচাইতে বড় সুবিধা। এখন লেভারেজের সবচাইতে বড় অসুবিধা যেটা সেটা হচ্ছে যে ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে সবচাইতে বড় ইফেক্টটা পড়ে। কারণ ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রফিট লস সম্পূর্ণটাই নির্ভর করে আপনার ক্যাপিটালের উপর। সেখানে যদি আপনি বড় লেভারেজ নেন বড় প্রফিট করতে পারেন, আবার বড় লেভারেজের কারণে লস হলে বড় লসও হতে পারে। কিন্তু ফরেক্স মার্কেটে লেভারেজের ওপরে আপনার প্রফিট লসের কোনো সম্পর্ক নাই। ফরেক্স মার্কেটে জাস্ট লেভারেজটা আপনাকে দেওয়া হয়, প্রোভাইড করা হয় যে আপনি একটা অ্যামাউন্ট তৈরি করে ফেলছেন, সেখান দিয়ে আপনি বড় লট সাইজে ট্রেড প্লেস করছেন। এইটাই আপনি যদি আপনার লট সাইজ ঠিক রাখেন, আপনি ছোট লট সাইজে ট্রেড প্লেস করেন, সেইখানে আপনি সুন্দর মতো প্রফিট লস করতে পারবেন, কম প্রফিট হবে। যদি আপনি 0.01 লটে ট্রেড প্লেস করেন তাহলে প্রতি পার পিসের জন্য আপনার 10 সেন্ট করে প্রফিট হবে। এটাই হচ্ছে ব্যাপার। এইখানে হচ্ছে ফরেক্স মার্কেটে আপনার সম্পূর্ণ ব্যালেন্সের উপরে ট্রেড প্লেস হয় না। এখানে আপনি কতটুকু লটে ট্রেড কিনছেন বা কতটুকু লটে ট্রেড প্লেস করছেন তার উপর হয়। মানে লটটা কি বারবার বলছে, লটটা হচ্ছে আপনি কতটুকু পরিমাণ এন্ট্রি নিতে চাচ্ছেন, সেই পজিশন নিতে চাচ্ছেন বা কতটুকু পরিমাণ বাই বা সেল করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার লট সাইজ। এখানে সম্পূর্ণটা আপনি কতটুকু লট সাইজ নিচ্ছেন তার উপর আপনার প্রফিট লসটা নির্ভর করে। কিন্তু লেভারেজের অসুবিধাটা কি? লেভারেজের অসুবিধাটা বলতে আপেক্ষিক দিক থেকে যে আপনাকে বড় আপনার কাছে যত নাই সেই পরিমাণ আপনাকে অ্যামাউন্ট বানাই দিচ্ছে, তখন আপনি কি করবেন যে বড় স্ট্যান্ডার্ড লটে আপনি ট্রেড প্লেস করতে যাবেন। মনে করেন আপনি 1000 গুণ লেভারেজ নিচ্ছেন, তার মানে কি 1000 গুণ লেভারেজ নেওয়ার কারণে আপনার নিজের 100 ব্যালেন্স এখন হয়ে গেছে 1 লাখ স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্টের সমান। তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের সমান যখন হয়ে গেছে তখন আপনি এখানে 1 লটে মনে করেন ট্রেড প্লেস করতে পারছেন। তো 1 লটে যদি আপনি ট্রেড প্লেস করেন আবেগের বশে, ইমোশনের কারণে, তখন আপনার কি হবে যে আপনি যদি মাত্র 10 পিপস চেঞ্জ হয়, 10 পিপস যদি আপনি লসে যায়, 10 পিপস চেঞ্জ হওয়া কোনো কিছুই না ফরেক্স মার্কেটে। গোল্ডের মার্কেটে তো কিছুই না একেবারেই। চোখের পলকে 10 সেন্ট মানে 10 পিপস হচ্ছে যে পরিবর্তন হয়। তাহলে আপনার ব্যালেন্স যদি 100 হয়, আপনি যদি 1 লটে ট্রেড প্লেস করেন তার মানে 10 পিপস যদি ডাউন যায়, আপনি বাইরে ট্রেড প্লেস করছেন আর 10 পিপস যদি আপনার লসের দিকে যায় তার মানে আপনার ব্যালেন্স 0 হয়ে যাবে। এইটাই হচ্ছে লেভারেজের ব্যবহার সঠিকভাবে না করতে পারলে সবচেয়ে বড় সমস্যা। কারণ হচ্ছে যে লেভারেজ থাকলে আপনি যদি ভালো লেভারেজ থাকে আপনি আপনার ছোট ব্যালেন্স দিয়ে বড় লটে ট্রেড প্লেস করতে পারতেন। যদি আপনার ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি প্রফিটও, যেমন যদি আপনার লসও মনে করেন ওই ব্যালেন্স দিয়ে আপনি খুব সুন্দর মতো প্রফিট করতে পারতেন, আবার সেই কারণে আবার আপনি হচ্ছে যে লস করে ফেলতে পারছেন। এইখানে লেভারেজের দোষটা দেওয়া যায় না ফরেক্স মার্কেটে, কারণ লেভারেজটা আপনাকে বরঞ্চ হেল্পই করছে আপনার ব্যালেন্সটাকে
করার জন্য, একটা হচ্ছে যে ভালো পজিশন নেওয়ার জন্য বা ভালো পজিশনে ট্রেড ক্লোজ করার জন্য আপনার ব্যালেন্সটাকে তৈরি করে দিচ্ছে, কারণ আপনি 100 দিয়ে তো ট্রেড প্লেস করতে পারতেন না। এটা হচ্ছে আপনার দোষ, আপনি হচ্ছে যে বড় লটে ট্রেড প্লেস যদি করেন। এখানে হচ্ছে যে ফিউচার ট্রেডিংয়েও এই বিষয়টা সবচেয়ে বেশি ঝামেলা করে, যে ফিউচার ট্রেডিংয়ে কোনো লট বা এমন সিলেক্ট করার উপায় নাই যে আমি ছোটো লটে ট্রেড প্লেস করবো, বড় লটে ট্রেড প্লেস করবো, কারণ আপনি যেই পরিমাণ লেভারেজ নেবেন তার উপরেই আপনার প্রফিট লসটা হয়। এই কারণে ফিউচার ট্রেডে হচ্ছে লেভারেজ খুবই বেশি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। ফরেক্সও ফেলে না এমন না, ফরেক্সে যে লেভারেজ বিষয়টা পিছনে পড়ে থাকে। লেভারেজটা আমরা আমাদের ব্যালেন্স 100ই দেখি, এখানে চোখে দেখা যায় না আমাদের কিছু। সো আমরা এর কারণে বড় লটে ট্রেড প্লেস করি, ট্রেড প্লেস করলাম, দেখছি যে ট্রেড প্লেস হচ্ছে, এখন যদি লস হয় আনফর্চুনেটলি তখন লস হয়ে যায়। এটা হচ্ছে আপনি কতটুকু লটে ট্রেড প্লেস করছেন এর ওপর। আপনি সবসময় আপনার ব্যালেন্স দেখবেন যে আপনার ব্যালেন্স 100, তার মানে আপনার ব্যালেন্স কত 100, মানে সেই ব্যালেন্স হিসাবে আমার কতটুকু পরিমাণ হচ্ছে যে ট্রেড প্লেস করা যায়, কতটুকু লটে ট্রেড প্লেস করলে আমার ব্যালেন্সের জন্য সুইটেবল, সেটা আমরা দেখব। এখন যদি আপনি মনে করেন যে গোল্ডের মার্কেটে 0.01 লটে ট্রেড প্লেস করছেন, 100 পিপস যদি পরিবর্তন হয় তাহলে আপনি $10 প্রফিট লস করতে পারবেন, আপনার ক্যাপিটাল 100। সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার এই লটে ট্রেড প্লেস করা, মানে লটে ট্রেড প্লেস করা অনেক ঝুঁকিপূর্ণ। আপনি যদি এই 100টাকে সেন্ট অ্যাকাউন্ট করেন, করে যদি আরও কম লটে ট্রেড প্লেস করেন, সেন্ট অ্যাকাউন্টে কীভাবে প্রফিট লস কাউন্ট হয় এটা আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো, কারণ সেন্ট অ্যাকাউন্টে এই হিসাবগুলো তখন হচ্ছে যে কাজ করে না। সেন্ট অ্যাকাউন্টে হিসাবটা একটু আলাদা। সো আপনার ব্যালেন্স কতটুকু তার উপরে আপনি লট সাইজ নিয়ে ট্রেড প্লেস করবেন। এখন আমাদের লট সাইজ, ভলিউম, মানে লট সাইজ কোনটা কেমন, সেটা হচ্ছে কেমন ভলিউমে আমাদের প্রফিট লস হয়, সেটা আমরা কেমন হয় সেটা আমরা ক্লিয়ার হইলাম। লট সাইজ কি, ভলিউম বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ভলিউম মানে কি পাওয়ার, আমরা কত পাওয়ারে ট্রেড প্লেস করছি, এইটাই হচ্ছে যে ভলিউম। মানে সেটা আমরা লট সাইজে বলি, যে 1 লট ট্রেড প্লেস করছি, 0.1 লটে ট্রেড প্লেস করছি বা 0.01 লটে ট্রেড প্লেস করছি, তখন আমরা এইভাবেই বলি। তো মূলত ব্যাপারটা হয় কি, যে লট সাইজ আপনি নিজের সাইকোলজিক্যাল ব্যাপার যেমন তেমন, এখানে আপনাকে ম্যাথমেটিক্যাল হিসাবটা বুঝতে হবে, যে এই যে প্রতি পার পিপসের জন্য আমি ট্রেড নেওয়ার আগেই দেখে নিতে হবে যে কতটুকু লস হচ্ছে বা কতটুকু প্রফিট হচ্ছে, এই হিসাবটা আপনার জানা জরুরি। দরকার হয় আপনার এই যে চার্টটা আমি হচ্ছে যে ক্লিয়ার করে দিচ্ছি, এই চার্টটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যা আপনারা হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে যদি আপনারা পরে প্র্যাকটিস করার সময় বা হচ্ছে একটা ধারণা পাই যাবেন যে কী পরিমাণ হচ্ছে প্রফিট লস এইখান থেকে কোন লটে আমরা ট্রেড প্লেস করলে হবে। এখন লট সাইজটা আশা করি ক্লিয়ার, তারপর হচ্ছে যে আমাদের যেই লেভারেজ জিনিসটা ক্লিয়ার। এখন আমরা আসি পিপসের ওপরে, যেহেতু লট সাইজটা কি আমরা কতটুকু কিনছি, যেমন হচ্ছে যে তার উপর প্রফিট লস হয়। আরেকটা উদাহরণ দিই, আমরা যেমন বলি যে আমরা 2 লট মাল কিনলাম, বা হচ্ছে গার্মেন্টসের কোনো পণ্য 2 লট কিনে নিচ্ছি, তো মানে কি আমরা কি পরিমাণ কিনছি। সো ওইটাই হচ্ছে যে ফরেক্সও এমন, যে আমরা একটা জিনিস কি পরিমাণ কিনছি, ঘুরে ঘুরে একই কথা বারবার বলছি, কারণ লট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স ট্রেডিংয়ে, কারণ ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ প্রফিট লসটা নির্ভর করে আপনার এই লট সাইজের ওপরে। এখন এই লট সাইজ যে শুধু আপনার প্রফিট লস নির্ভর করে এমন না, এবার এই লট সাইজে কতটুকু আপনি কোন লটে নেওয়ার পরে কতটুকু প্রফিট হচ্ছে, কতটুকু লস হচ্ছে, জাস্ট সেটা তো আমরা 1 পিপসের জন্য বুঝলাম, যে 1 পিপসের জন্য স্ট্যান্ডার্ডে প্রতি পার পিপসের জন্য $10 হয়, মিনিতে $1 হয়, মাইক্রোতে 0.10 সেন্ট হয়, মানে 10 সেন্ট হয়। তাহলে এখন পিপস জিনিসটা কি, এই যে পিপসের পরিবর্তনের কারণে আমাদের প্রফিট লসটা হয়, এই পিপস জিনিসটা কি, এই পিপসও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা কিভাবে বুঝবো পিপস জিনিসটা কি, আর হচ্ছে পিপসটা কিভাবে বের করবো যে আমাদের কতটুকু পিপস পরিবর্তন হচ্ছে। তো এর জন্য আমরা হচ্ছে যে সম্পূর্ণ এই পেজে না, আমরা পিপসটাকে এমনভাবে আপনাকে আমি উদাহরণসহ বুঝাবো যাতে আপনার লাইফে আর হচ্ছে কখনোই অন্তত আপনার মানে পিপস নিয়ে যাতে আপনার কোনো সমস্যা না হয়। আমি হচ্ছে যে আপনাকে একটা নতুন একটা ইউরোর পেজে সুন্দর করে আপনাকে একটা আমি হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজে আপনাকে সুন্দর করে পিপস জিনিসটা একদম ড্র করে দেখাই বুঝাই দিচ্ছি। আমরা তো মনে করেন প্রত্যেকে গ্রাফ জিনিসটা কি সেটা তো জানি, যে গ্রাফ কি আমরা আগে আমাদের এটা লিখে নিই যে আমরা এখন কি নিয়ে কাজ করব, আমাদের টপিক কি, মানে সুন্দর করে এমনভাবে পিপসটা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব যাতে ইন ফিউচার পিপস জিনিসটা কি, পিপস কিভাবে বের করতে হয়, কিভাবে পিপস চেঞ্জ হয়, একটা মার্কেটে পিপস কতটুকু হচ্ছে আমরা কিভাবে বুঝবো, এই সব কিছু আজকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। পিপস আমরা এখন কি দেখব, পিপস ক্যালকুলেশন, কিভাবে পিপসটা আমরা বের করব।
ওকে, আমরা এখন হচ্ছে যে আমরা দেখব যে পিপস ক্যালকুলেশন, আমাদের টপিক হচ্ছে এখন পিপস ক্যালকুলেশন। আমরা কিভাবে হচ্ছে পিপসটা ক্যালকুলেট করব সেটাই হচ্ছে যে ব্যাপার। আচ্ছা, এখন আমি একদম সহজভাবে আপনাদের বুঝাই দিই যে পিপসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা কিভাবে বুঝবো। পিপস জিনিসটাকে আগে আমি সেটা ক্লিয়ার করি। পিপস হচ্ছে একটা ফরেক্স মার্কেটে, না আমি আগে উদাহরণটা দিই তারপরে আপনাদের বোঝাই একদম সুন্দরভাবে। আপনারা তো গ্রাফ চেনেন তাই না? আমরা তো ছোটোবেলায় সবাই গ্রাফ করছি, যে গ্রাফকে একটা ছকের মতো, একটা ছকের মতো হচ্ছে যে গ্রাফ। আমি একদম একদম যেইভাবে অ্যাডভান্সভাবে আপনাকে সবচেয়ে সহজভাবে বোঝানো যায় আমি আপনাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। এই কি সমস্যা হচ্ছে এটা? ওকে, সরি, একটু ড্রয়িংয়ে প্রবলেম হচ্ছে। আমি সুন্দর করে যতটা সুন্দরভাবে বোঝানোর দরকার আমি ততটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। একটু সমস্যা হচ্ছে হয়তো। ওকে, তারপরে আমাদের এই একটা ছক মনে করেন, আমি যেটা বোঝাচ্ছি এটা একদম লাইভ মার্কেটেও যে এইভাবেই কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি, বা লাইভ মার্কেটেও আমরা পিপসটা একদম এইভাবে ক্যালকুলেশন করি, একদম সুন্দরভাবে আমি দেখাই দিচ্ছি আপনাদের। বুঝছি না, একটু ড্রয়িংয়ে সমস্যা হচ্ছে, বুঝছি না আমার সমস্যা কি না। ওকে, সরি, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এইভাবে আঁকানোর থেকে আমি একবারে সোজা সাপটা দাগ দিয়ে দিই, সবচাইতে ভালো হবে। এত পেশাল না করে, সময় নষ্ট হচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 32 মিনিট হয়ে গেছে। কি রেস, যা হয় হোক। আচ্ছা, মনে করেন এইখানে আমাদের হচ্ছে যে একটা প্রাইজ আছে 10, একটা প্রাইজ, এটা হচ্ছে একটা মার্কেটের, মনে করেন এখানে প্রাইজ আছে 10। সুন্দর করে এইটা আমি হচ্ছে যে আমাদের গত ক্লাসে, পেইড ক্লাসে আমরা এটা এক্সপ্লেন করছিলাম সুন্দর করে, তখন অনেক সুন্দরভাবে আমরা ড্রয়িং করে বুঝাইছিলাম। বাট আজকে একটু আমার ড্রয়িং করতে সমস্যা হচ্ছে, আমার মাউসে একটু হয়তো ঝামেলা করছে। এইটা হচ্ছে কারণ। এইখানে ধরেন আমাদের একটা প্রাইস আছে 10, এইখানে ধরেন 20, ধরেন গ্রাফ যেভাবে আঁকাই, ধরেন মার্কেট যেভাবে থাকে রাউন্ড নাম্বারগুলো, এইভাবে আমি একদম কনসেপ্টটা সহজে বলছি, একদম আঁকাই নিয়ে, যাতে আপনারা একদম ক্লিয়ারভাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে এই পিপস জিনিসটা একবারে বুঝে যান। মনে করেন এইখানে তারপর আছে 40। তো এখন পিপসটা কি? এই যে মার্কেট, একটা মার্কেট মনে করেন এইখান থেকে শুরু হলো, ঠিক আছে? এই যে একটা পজিশন থেকে শুরু হলো মার্কেট, এই যে পজিশন থেকে এইখানে গেল, এইখানে আসলো, এইখানে গেল, আবার এইখানে আসলো, আবার এইখানে গেল, এমন করতে করতে মার্কেট এই যে উপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে। এখন মার্কেটের পজিশন এই যে এইখান থেকে এত দূর অবধি গেল, এইটা যাওয়ার ফলে মার্কেটের প্রাইসের কতটুকু পরিবর্তন হলো সেটাই হচ্ছে পিপস। মানে আরও সহজভাবে বললে কি, যে একটা মার্কেটের প্রাইসের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে তার পিপস। এখন পিপসটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র একটা ব্যাপার, ঠিক আছে? পিপসটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র। পিপসের ফুল মিনিং হচ্ছে পার্সেন্ট ইন পয়েন্ট, মানে পিপসটা খুবই ক্ষুদ্র একটা জিনিস। একটা কারেন্সির 4 ডিজিটের পর অবধি যে চেঞ্জটা হয় সেটা মানে একদম ক্ষুদ্র যে পরিবর্তনটা হয়। কারণ একটা কারেন্সির, আমি এটা ক্লিয়ার করে নিই, একটা কারেন্সির যদি একটা বড় সংখ্যা পরিবর্তন হয়, একটা কারেন্সি ইউএসডির মান ধরো 1.100, এখন এইটা যদি একবারে হচ্ছে যে 1 পরিবর্তন হইতে হয়, তার মানে তো এর কিছুই থাকছে না। এইটার পরিবর্তন হয় একেবারেই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনই হচ্ছে একটা করে পিপস। এখন আমি উদাহরণ দিয়ে আরেকটু বোঝাই। ধরো এই যে মার্কেটের প্রাইস এই 10 থেকে 20-এ গেল, ধরো এই যে 10 থেকে 20-এ গেল, এখান থেকে কতটুকু পরিবর্তন হয়েছে? প্রাইসের 10 পরিবর্তন হয়েছে, তাই না? 10 থেকে 20-এ গেছে মানে কি 10 পরিবর্তন হয়েছে, মানে 10 পিপস আপে গেছে। মনে করো এইখান থেকে মার্কেটের পিপসটা হলো যে একটা মার্কেট কতটুকু পরিমাণ মুভ করছে তার হিসেব। একটা মার্কেট
কতটুকু পরিমাণ মুভ করছে তার হিসেব হচ্ছে পিপস। এখন মার্কেট এইখান থেকে এইখানে যদি যায় তার মানে কি, মার্কেট যদি আমরা 10 পিপস মানে প্রাইজের কত পরিবর্তন হয়েছে, 10 পরিবর্তন হয়েছে, মানে 10 পিপস আমরা সহজভাবে বলবো, মানে 10, 20, 30, 40 আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা জাস্ট একটা উদাহরণ। কারণ হচ্ছে যে কারেন্সির ওইগুলো হচ্ছে একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, সেটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো পরিবর্তন হয়, সেটা আমরা মার্কেটে যাই দেখাচ্ছি। জাস্ট আমরা পিপসটাকে একদম সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে কি, যদি আমরা এইখান থেকে মার্কেটটা এই অবধি যাই, 30 পর্যন্ত যাই, তার মানে কি আমাদের পরিবর্তন হয়েছে কত, প্রাইসের এইখান থেকে পরিবর্তন হয়েছে কত, পরিবর্তন কত হয়েছে 20। কারণ কি, এর নিচে যদি একটা লেয়ার দিয়ে আরও সহজভাবে বোঝানোর জন্য, যদি মনে এর নিচের লেয়ার হচ্ছে যে এখানে হচ্ছে যে 0, তার মানে কি এই যে ধাপগুলো, এই ধাপের মাঝখানে কত আছে, 0 থেকে 10 পর্যন্ত কত আছে, 1, 2, 3, 4। এই জন্য আমরা বললাম তারা গ্রাফ সবাই তো আমরা বুঝি মোটামুটি। সো এটা হচ্ছে খুব বেশি মানে জটিলভাবে তাই আমাকে বোঝানো লাগবে না, কারণ আমরা তো হচ্ছে যে বুঝি যে হচ্ছে যে কি আমি কি বলতে চাচ্ছি। ধরেন এই যে মনে করেন যে এটা যদি 0 একটা প্রাইস হয়, ঠিক আছে, এটা যদি 0 হয়, এখান থেকে যদি 0 শুরু হয়, তার মানে কি এই 10 পর্যন্ত সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10 থেকে 20 পর্যন্ত, মানে 11, 12, 13, 14, 15, আবার 20 থেকে 30 এইভাবে সংখ্যা আছে। এখন যত উপর পর্যন্ত যাবে সেইটাই। এখন মানে মার্কেট এইখান থেকে কতটুকু গিয়েছে, মার্কেট কতটুকু গিয়েছে 0 থেকে, যদি একটা মার্কেট যদি 40 অবধি যায়, তার মানে কি মার্কেটের প্রাইজের পরিবর্তন কত, 40। আবার যদি মার্কেট এই 40 থেকে মনে করেন নিচের দিকে আসছে, মার্কেট 40 থেকে নিচের দিকে আসছে 0 পর্যন্ত বা 10 পর্যন্ত ধরো আসছে, তার মানে কি মার্কেট যদি মনে করো মার্কেট যদি হচ্ছে যে এইখান থেকে 40 থেকে যদি মার্কেট মনে করো যে 20 পর্যন্ত আসছে, এই অ্যারাউন্ড 20-এর কাছাকাছি আসছে, এই পর্যন্ত মার্কেট যখন আসছে, তার মানে কি মার্কেটের প্রাইজের পরিবর্তন কত হয়েছে 20, মানে মার্কেট 20 পিপস ডাউন গেছে। আমাদের 20 থেকে মার্কেট 40 অবধি যায়, তার মানে কি মার্কেট 20 পিপস মানে প্রাইজের পরিবর্তন হয়েছে কত, 20 পিপস ওপরে গেছে। মানে মার্কেটের সহজ কথায় মার্কেটের প্রাইজের কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটাই হচ্ছে যে একটা পার্সেন্ট, একটা ক্ষুদ্র অংশ হচ্ছে পিপস, মানে পয়েন্ট, মানে যেটা হচ্ছে যে আমাদের প্রাইস, একটা হচ্ছে যে প্রাইসটা আমাদের, মানে আমি কীভাবে সহজ করে বললে বোঝাইতে পারবো কিনা আমি জানি না, আমি যথেষ্ট চেষ্টা করছি সহজভাবে বোঝানোর, যে আমাদের যে প্রাইসটা আছে, ধরো এই যে 40, 30, 20 একই কথা বারবার ঘুরে ঘুরে বলছি, কারণ ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লট, পিপস এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের পিপসটা একদম সহজভাবে আমরা বলি যে পিপসটা হচ্ছে আমাদের প্রাইসের যে পরিবর্তনটা, একটা কারেন্সির বা একটা অ্যাসেটের প্রাইসের যে পরিবর্তন, সেটাই হচ্ছে পিপস। আর আমি তো এখানে মানে উদাহরণ দিয়ে একদম দেখাই দিলাম যে ছক আঁকানোর মতো করে, যে কীভাবে হচ্ছে যে আমাদের পরিবর্তনটা হচ্ছে। মানে যদি আমাদের প্রাইসটা এইখান থেকে এইখানে যাচ্ছে কতটুকু, এখান থেকে এখানে যাচ্ছে কতটুকু, এখান থেকে এখানে যাচ্ছে কতটুকু, এখান থেকে কতটুকু যাচ্ছে, এই যে পরিবর্তনটা, আবার উপর থেকে নিচে কতটুকু আসছে, এই যে প্রাইসের যে পরিবর্তনটা হচ্ছে, এটাই হচ্ছে যে হিসাব, সেটাই হচ্ছে যে পিপস। তোমাদের কাছে মনে হতে পারে যে অনেক বারবার ঘোরাই সেম কথা বলছি, কিন্তু পিপস এই জিনিসটা যদি তুমি মার্কেটে না বোঝো, তুমি সব কিছু বোঝো মার্কেটে একদম অ্যানালাইসিস সব পড়ো, কিন্তু পিপসের হিসাবটাই তুমি বোঝো না যে পিপসটা কীভাবে হয়, তাহলে তুমি কখনোই হচ্ছে যে সঠিকভাবে প্রফিট লস এটা ক্যালকুলেট করতে পারবে না। বা টার্গেট তুমি কতটুকু পর্যন্ত টার্গেট রাখবা, কত পিপস তোমার, কারণ ফরেক্স মার্কেটে টার্গেটটা হয় হচ্ছে মানে আপনাদের প্রফিট লসটা যেটা হয় সেটাই হচ্ছে পিপসের ওপর সম্পূর্ণ, মানে আপনি কতটুকু প্রফিট পাচ্ছেন। প্রথমত লট সাইজ কি, আমাদের লট সাইজের কাজ কি, লট সাইজের কাজ হচ্ছে আমরা কত লটে কিনলে কতটুকু প্রফিট লস হবে পার পিপস চেঞ্জে। আর পিপসটাই হচ্ছে যে আমাদের মূলত দেখাবে যে আমাদের কত পিপস চেঞ্জ হয়েছে, তার উপরে তো আমাদের যত লটে ট্রেড নিচ্ছি সেই পরিমাণ হচ্ছে প্রফিট লস হবে। তার মানে পিপস এবং লট দুইটাই একদম খুবই গুরুত্বপূর্ণ একটা মেজর সেক্টর আমাদের হচ্ছে যে এই ফরেক্স ট্রেডিংয়ের জন্য। আচ্ছা, এই পিপস জিনিসটা আমি মানে যতটা সম্ভব ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। আরও একটা উদাহরণ দিই, ধরো আরও একটা সুন্দর উদাহরণ দিই, ধরো আমরা হচ্ছে ইউরো এইচডি ধরো প্রাইস, ধরো ইউরো এইচডি একটা মার্কেট, আমাদের ইউরো এইচডি একটা মার্কেট, ধরো মার্কেটে ইউরো এইচডি মার্কেট, এই মার্কেটের ধরো প্রাইস হচ্ছে এখন ধর একটা মনে করো রিসেন্ট প্রাইস হচ্ছে যে 1.100। এখন যদি এইখানে প্রাইজের পরিবর্তন হয়ে যদি এইটা হয়ে যায় 1 পয়েন্ট, আমি এখানেই লিখছি যাতে আর বেশি করছি না, যদি আমাদের এখন প্রাইজের পরিবর্তন হয়ে যদি এইখানটায় 1.10
1 হয়, যদি 1.01 হয় তার মানে কি আমাদের 1 পিপস বাড়ছে। এবার যদি নর্মালি কি হয় 1.0 নেমে আসে, 0.00 নেমে আসে, তার মানে কি হয়েছে 100 পিপস কমছে। এই প্রাইসটার থেকে কি হয়েছে, এই প্রাইসটাকে ছিল কত 1.100, মানে 1, তারপরে আরও 3টা সংখ্যা ছিল 100। আরও সহজভাবে বলছে যারা বোঝো না। তারপরে কি হয়েছে ওইখান থেকে এবার কত আছে প্রাইস, জাস্ট 1.00, তার মানে দশমিকের পর আর কোনো সংখ্যা নেই, মানে কত হয়েছে 100 কমে গেছে, দশমিকের পর 100 কমে গেছে। এই যে 100 কমছে মনে করো এইটাই হচ্ছে আমাদের পিপসের একটা পরিবর্তন, 100 পিপসের মনে করো পরিবর্তন হয়েছে, এইটাই হচ্ছে ব্যাপার। এখন ধরো আবার যদি এমন হয় যে ওপরের দিকে হিসাবটা আমি একটু আবার দেখাই, যদি 1.100 ছিল মনে করো 1.100 প্রাইস চলছিল, ওইখান থেকে ধরো আমাদের এটা পরিবর্তন হয়ে 1.200 গেছে, তার মানে কি 100 ছিল আরও 100 বাড়ছে, 200 হয়েছে। তার মানে কি আমাদের প্রাইস কত হয়েছে, পিপস 200 পিপস বাড়ছে মার্কেটে, মানে সরি 100 পিপস বাড়ছে। তার মানে কি আমাদের পিপসের হিসাবটা কি, যে সর্বোচ্চ প্রাইস যেটা আর যেই পজিশন থেকে আমাদের মনে করো এইটা এন্ট্রি পজিশন, হ্যাঁ আমাদের এন্ট্রি পজিশনে মনে করো প্রাইস ছিল 1.100, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টের প্রাইস। এখন তারপরে প্রাইসটা হচ্ছে যে বাইরে ধরো হয়েছে 1 এইখান থেকে ধরো, সরি এইভাবে বুঝাইলে আর একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি আরও সুন্দরভাবে আমাদের বুঝাই, ভিডিওটা লং হোক তারপরও যাতে এটা তোমাদের একদম ক্লিয়ার হয়। মনে করো আমাদের হচ্ছে যে আমি আরও সব কিছু ক্লিয়ার করে দিই। মনে করো আমাদের এটা এন্ট্রি পয়েন্ট, মনে করো ইউরোএসডির এই পজিশনে মার্কেটের প্রাইস ছিল ধরো 1.100, এইখানে আসলে ধরো এখানে প্রাইসটা আছে, এখানে প্রাইস আছে 1.000। আচ্ছা, এরপরে আরও একটা প্রাইস লেভেল আছে, সেটা হচ্ছে যে 1.200। এবার যদি মার্কেট এই পজিশন থেকে মার্কেট যদি ওঠা শুরু করে, এভাবে ধরো মার্কেট আস্তে আস্তে গেল, মার্কেট যদি এই পজিশনে যায়, তার মানে কি মার্কেটে 100 পিপস পরিবর্তন হয়েছে। তাহলে আপের ক্ষেত্রে আমরা পিপসের পরিবর্তনটা কিভাবে দেখছি, উপরের দিকে যাই সর্বোচ্চ প্রাইস মাইনাস আমাদের এন্ট্রি প্রাইস, এটা তো আমাদের এন্ট্রি, তার মানে যে পার্থক্য করে সেটা হচ্ছে আমাদের পিপস। যদি এখন ডাউন আসে এখান থেকে আমাদের ডাউন আসে, তার মানে কি এখান থেকে যে ডাউন আসে, তাহলে আমাদের প্রাইসটা কত পরিবর্তন হয়েছে, সর্বোচ্চ প্রাইস মাইনাস সর্বনিম্ন প্রাইস। তার মানে কি আমাদের এন্ট্রি প্রাইস থেকে ডাউনের ক্ষেত্রে কি হবে, এন্ট্রি প্রাইস থেকে আমরা নিচে যে প্রাইস আসছে সেটাকে বাদ দেবো, তার মানে আমরা কত পাচ্ছি 100, তার মানে ডাউনের দিকে 100 পিপস ডাউন আসছে মার্কেট। আর আপের ক্ষেত্রে কীভাবে হিসাব করবো, আপের ক্ষেত্রে ওপর থেকে সর্বোচ্চ প্রাইস থেকে আমাদের এন্ট্রি প্রাইস বাদ দেবো। এটা হচ্ছে নর্মাল কারেন্সির ক্ষেত্রে আমরা এইভাবে পিপস ক্যালকুলেশন করে থাকি। এখন কিন্তু আমরা যদি গোল্ডের ক্ষেত্রে পিপস ক্যালকুলেশনটা দেখি, ওইটা হচ্ছে হিসাবটা একটু অন্যরকম। মানে নর্মালি হচ্ছে যে কারেন্সির ক্ষেত্রে হচ্ছে পিপস চেঞ্জ কেমন হয়, এখানে একটা সংখ্যা যদি 201 হয়, মানে কি 100 যদি আর একটা পিপস বাড়ছে, মানে এখান থেকে কত বাড়ছে, তাহলে 101 পয়েন্ট বাড়ছে, তার মানে 101 পিপস বাড়ছে। কিন্তু গোল্ডের ক্ষেত্রে হিসাবটা একটু অন্য হয়। এখন এই ভিডিওর মধ্যে বলতে গেলে মানে ওটা পেছে যাবে, এর জন্য সম্পূর্ণ আমি একটা আলাদা ভিডিও আনবো যে গোল্ডের পিপস আমরা কীভাবে হচ্ছে যে ক্যালকুলেট করব। ওকে, এই হচ্ছে আমাদের পিপস ক্যালকুলেশনের ব্যাপারটা গেল। আমি একদম সফট করে সুন্দরভাবে তোমাদের পিপস জিনিসটা কি বোঝানোর চেষ্টা করছি। লট সাইজ একটা সুন্দর ফ্রেম তৈরি করে, মানে হিসাব লিখে একটা হচ্ছে স্লাইড তৈরি করে সেখানে দেখাচ্ছি যে হচ্ছে যে লট সাইজ কি, কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা মাইক্রো, কোনটা মিনি, কোনটাতে কত পরিমাণ প্রফিট লস হয় সেইটা আমি ক্লিয়ার করছি। তারপর লেভারেজ বিষয়টা কি, লেভারেজ কীভাবে কাজ করে, লেভারেজের কাজটা কি, এটা আমরা ক্লিয়ার করছি। তারপর পিপস যতটা সম্ভব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝানোর দরকার পিপসটাও বুঝাইছি। এখন আমি তোমাদের লাইভ মার্কেটে পিপস জিনিসটা লাইভ মার্কেটে কীভাবে হচ্ছে যে দেখে, আমি সেটা হচ্ছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি যে পিপসটা কীভাবে হচ্ছে লাইভ মার্কেট দেখে। আমরা যেমন শক দিয়ে দেখালাম, লাইভ মার্কেটে পিপসটা কীভাবে দেখে এইটা আমরা হচ্ছে গত ক্লাসে আমাদের মানে বুঝাচ্ছিলাম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টকে। সো সেই ড্রয়িংগুলো আছে, আমি আবার নতুন করে হচ্ছে যে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যে ইউরোএসডির মার্কেট, ঠিক আছে। আমরা যেমন বললাম যে ইউরোএসডির মার্কেটে দেখো, এই যে এইখান থেকে যে ইউরোএসডির প্রাইস, ইউরোএসডি যে প্রাইস, এখানে প্রাইস কত ইউরোএসডির, মনে করো 1 এইটা আমাদের একটু আমরা
এই যে প্রাইসটা দেখো, এই প্রাইসটা দেখো, এখানে যে প্রাইসটা মার্ক করলাম, ঠিক আছে, এই প্রাইসটা এখানে মার্ক করলাম, দেখো, সরি আমার ব্রাশের কালারটা একটু মোটা করে নিতে হবে, না হলে বোঝা যাচ্ছে না, কারণ আমি যে ছকটা দেখাইলাম ছক মতো এখানে দেখো প্রাইস সেম ওইভাবে কিন্তু প্রাইস লেখা। আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে একটা দেখালাম। ধরো এইখানে যে প্রাইসটা দেখো, এইখানে যে প্রাইসটা দেখো, এই যে এখানে আমি মার্ক করে দিলাম, এখানে প্রাইসটা দেখো, এখানে কি 1.10000, এখানে অনেক থাকে, দশমিকের পর অনেক থাকে, এইখানে তারপরে কত, এইখানে প্রাইসটা পরিবর্তন হয়ে তারপরে পরের ধাপে কত আছে এটা দেখো, এখানে কত আছে, এখানে আছে 1.1200, ওপরের দিকে গেছে, নিচের দিকে গেলে কমছে। এখানে আমাদের এক উইকের ক্যান্ডেল যেহেতু অনেক বড় টাইম ফ্রেমে দেওয়া, সো আমাদের এখানে প্রাইসটা অনেক গ্যাপ ব্যবধান দেখাচ্ছে। তার মানে এইখান থেকে যদি এইখানে যায়, তার মানে আমাদের কত পিপস পরিবর্তন হবে, এইখান থেকে যদি এইখানে যাই, একটা লম্বা একটা মনে করো বড় একটা পিপসের পরিবর্তন হচ্ছে। কত পরিবর্তন হচ্ছে, ওইখানে আছে হচ্ছে যে দশমিকের পরে 1 2 আরও 3টা শূন্য আছে, মানে ওইখান থেকে যদি আমাদের এই অবধি আসে মার্কেট, এই অবধি যদি মার্কেট আসে, এইখানে প্রায় আমাদের হচ্ছে যে দেখো 1.120000। এবার এখানে আছে কত, এইটা যে সর্বোচ্চ প্রাইস, এই যে সর্বনিম্ন প্রাইস, এইটা যে ব্যবধান হবে, এইখানে যে ব্যবধানটা হবে, সেইটাই হচ্ছে আমাদের পিপসের পরিমাণ, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এটাকে আমরা যদি আরও ছোট করে দিই, যদি 1 ঘন্টার ক্যান্ডেলে আনি, দেখো আমরা কিন্তু আরো ক্লোজলি দেখতে পারি। ওকে, আমরা যদি গোল্ডের মার্কেটে দেখি, এই যে দেখো সেম এইখানেও কিন্তু পিপসটা এখানে একটা সংখ্যা দেওয়া আছে। এই যে মার্কেট উঠানামা করছে এই সংখ্যার ভিতরে, এই যে বাউন্সের ভিতরে এই যে পরিবর্তন, এইটাই হচ্ছে যে তাদের মানে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পিপস। ও গোল্ডের হিসাবটা তো পিপসের হিসাবটা আলাদা, মানে গোল্ডে এক্স পিপস কীভাবে হচ্ছে যে পিপস পরিবর্তনটা কীভাবে হয় ক্যালকুলেট করা হয় সেটা একটু আলাদা। কারণ হ্যাঁ, পিপসের পরিবর্তনের দশমিকের সংখ্যার পরিবর্তনের অনুযায়ী হচ্ছে পিপস পরিবর্তন হয়, বাট এইখানে হচ্ছে হিসাবটা একটু আলাদাভাবে ক্যালকুলেট করা হয়। বাট কারেন্সির ক্ষেত্রে আমরা যে নর্মাল হিসাবটা জানি সেটাই হয়। কারণ দেখো এইখানে দেখো, এবার মার্কেটটা আমি চেঞ্জ করলাম, কারণ হচ্ছে মার্কেটটা চেঞ্জ করে আবার আসলাম, কারণ হচ্ছে যে ইয়ে হয়ে গেছিলো, ক্যান্ডেলগুলো একেবারে ছোটো দেখা যাচ্ছিলো। তো এখানে দেখো আমরা হাইলাইটার নিয়ে আসি, এই যে এখানে দেখো এই কালারটা যদিও বোঝা যাচ্ছে না, এখানে প্রাইসটা দেখো 1.16300। এখন কি এই যে তারপরে ওপরের প্রাইসটা কত, ওপরের প্রাইসটা হচ্ছে যে 1.16400। তার মানে কি এইখান থেকে 1.16400 থেকে যদি প্রাইসটা ডাউন আসে 1.6300-তে আসে, তার মানে কি 100 পিপস পরিবর্তন হয়েছে। এটার পার্থক্য কত, 100। এইখান থেকে যদি এইখানে চলে আসে, তার মানে কি 100 পিপস পরিবর্তন হয়েছে। এইটাই হচ্ছে যে আমাদের পিপসের পরিবর্তন কারেন্সির ক্ষেত্রে। আবার যদি এইখান থেকে দেখো 1.16400 থেকে যদি 1.6500-তে যায়, তার মানে কি এখান থেকে 400 থেকে 500-তে চলে গেছে। আমরা সবসময় হচ্ছে যে দেখবো হচ্ছে আমাদের লাস্ট 3 ডিজিট, ঠিক আছে, লাস্ট 3 ডিজিট বা 4 ডিজিট, কারণ লাস্ট 3 ডিজিট বা 4 ডিজিট অবধি পরিবর্তনটাই আমরা হচ্ছে মূলত পিপসের পরিবর্তন দেখবো। তাছাড়া কারেন্সির এই দিকে আহামরি খুব পরিবর্তন সহজে হয় না, বা আমরা হচ্ছে যে সর্বোচ্চ আমরা দেখবো দশমিকের এই অবধি। কারণ একটা কারেন্সির যদি একটা মেজর পরিবর্তন হয়, খুবই যদি দশমিকের পরে 4 ঘর পরে যে পরিবর্তনটা হয়, নর্মালি হচ্ছে যে 3 ঘর অবধি পরিবর্তন হয় আস্তে আস্তে, বাট একটা কারেন্সির দশমিকের পরে পরিবর্তন হওয়া মানে সেই কারেন্সির উপর অনেক বড় ইম্প্যাক্ট ফেলা। কারণ এর প্রাইস দিতে হচ্ছে 1.164, মানে 1.16400। এখন যদি এর পরিবর্তনটা দশমিকের এই পাশে হয়, 1-এর এই পাশে হয়, তার মানে এইটার তো ডলারের রেট তো একেবারেই পড়ে যাবে, তাই না? মানে এইটার খুবই একটা ভগ্নাংশ পরিমাণ পরিবর্তন হয়, যেটা আমি প্রথমে বলছি যে পিপসের যে সংজ্ঞাটা, যে পিপস খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন, পিপসের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র। এটা কেমন পরিবর্তন হচ্ছে দেখো, এখানে পরিবর্তন হচ্ছে মানে দশমিকের পরের যে শেষের 4টা মানে সংখ্যা, মেজর পরিবর্তনটা মানে বেশিরভাগ পরিবর্তনটা এইখানে আসছে। দেখো এখান থেকে দেখো 1.6,
দশমিকের পরে 1.6 এই অবধি 1.6 কিন্তু একদম কমন, এই পর্যন্ত দেখো 1.6 কমন, মানে এইখান থেকে এই অবধি কমন, জাস্ট লাস্টের 3টা সংখ্যার পরিবর্তন হয়েছে। লাস্টের 3টা সংখ্যা কীভাবে পরিবর্তন হয়েছে, এখান থেকে জাস্ট 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, এর মধ্যে তো সংখ্যা আসছে তাই না, 301 আছে, 302 আছে, 303 আছে। সো এটা খুবই সহজ জিনিস, মানে এটা অনেক আগে আশা করি আপনারা বুঝে গেছেন। তারপরে আমি আরও ডিপলি বোঝানোর জন্য মানে এত উদাহরণ টানা বা এত পেশাল পড়া, যদিও হচ্ছে যে এটা আপনারা মানে অনেকেই জানেন হয়তো, তারপরেও এটা হচ্ছে যে সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে এই যে এই পিপস যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের পুরো ফরেক্স ট্রেডিংটাই বৃথা। কারণ হচ্ছে যে এই সব কিছু নির্ভর করে এই পিপসের ওপরে, কতটুকু মার্কেট যাচ্ছে বা আসছে। আপনি যদি এই হিসাবটা না বোঝেন বা কতটুকু ধারণা নিতে পারেন যে এটা গেলে কতটুকু, খুবই সহজ জিনিস যে এখান থেকে যদি 100 থেকে 200 যায়, মানে কি 100 পিপস পরিবর্তন হয়েছে, 200 থেকে 300 যায়, তার মানে 100 থেকে যে 300 যায় মাঝখানে 200 পরিবর্তন হয়েছে, আপে গেলে আপের দিকে পরিবর্তন হয়েছে, আর ডাউনে আসলে ডাউনের দিকে পরিবর্তন হয়েছে, এইটাই হচ্ছে ব্যাপার। আর গোল্ডের পিপস ক্যালকুলেশন এটা আমরা সম্পূর্ণ আলাদা একটা ভিডিওতে আমরা হিসাব করব। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম, যে আবার যে আমরা দু একটা মার্কেট অন্য মার্কেট দেখা হয়তো ভাবতে পারেন যে শুধু একটা মার্কেটে দেখালাম, আমরা যদি অ্যাপেলের মার্কেটটা দেখি, অ্যাপেলের মার্কেট দেখি, এই যে অ্যাপেলের মার্কেট দেখেন, অ্যাপেলের প্রাইস কত, অ্যাপেলের প্রাইস হচ্ছে যে এই যে এখানে 202.50, এখানে 205, 207, 210, এই যে এইখান থেকে যে পরিবর্তনটা হবে, সংখ্যার যে পরিবর্তনটা হবে, এইগুলাই হচ্ছে এদের পিপস ক্যালকুলেট। এটা যদি হচ্ছে যে স্টক মার্কেট, এগুলা কারেন্সি ক্ষেত্রে যদি দেখি, ইউরো এইচডি ক্ষেত্রে, এইচডি জিপিআর ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন 1.16, এখানে হচ্ছে 600, তারপরে 800, এই 600 থেকে যদি 800-তে যায় তার মানে কত পিপস পরিবর্তন হবে, 200 পিপস পরিবর্তন হবে। 600 থেকে যে 400-তে আসে, আমি পয়েন্টটা দিয়ে দেখাচ্ছি, তারপরে হচ্ছে যে এভাবে দেখাই, এই যে এখানে যে 800, এই যে 800 তাই না, এই যে 800, এই যে এখান থেকে এটুকু 800, এই 800 থেকে যদিও হচ্ছে রাউন্ড নাম্বারের ওপরে হচ্ছে যে মার্ক করা খুবই ঝামেলা। এই যে দেখেন এখানে 600, এই 600 থেকে এইখানে 400, যদি এই 600 থেকে যদি 400-তে আসে তার মানে কি এখান থেকে 200 পিপস পরিবর্তন হয়েছে, আবার 400 থেকে যে 600-তে যায় তার মানে কি 200 পিপস ওপরে পরিবর্তন হয়েছে। এইটাই হচ্ছে সহজ জিনিস, মানে অনেক একই কথা বারবার ঘোরাই বললাম, এর কারণ একটাই যে পিপস আর হচ্ছে যে আমাদের মানে লট, মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আশা করি এরপর থেকে আমাদের পিপস ক্যালকুলেশন, মানে পিপসটা কীভাবে ওইটা হিসাব করা হয়, এইটা নিয়ে আর মানে কোনো সমস্যা থাকার কোনো প্রশ্নই আসে না, আর লট সাইজটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর হচ্ছে যে যদি কারোর মনে হয় যে হচ্ছে যে এটা বুঝি নাই, আমরা আপনাকে বলতে পারেন। তাছাড়া হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে আমার হচ্ছে যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো সমস্যা থাকে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, ওইখানে আমরা হচ্ছে যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলো আমরা হচ্ছে যে শেয়ার করি, অ্যাডভান্স যে অ্যানালাইসিসগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। সো এই হচ্ছে ব্যাপার, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।